সবার চোখ ট্রাইব্যুনালে। জুলাই হত্যাযজ্ঞ মামলায় শেখ হাসিনার রায় কিছুক্ষণ পর। রাজসাক্ষী মামুনকে হাজির, সর্বোচ্চ শাস্তি চায় প্রসিকিউশন, খালাসের আশা আসামি পক্ষে। জুলাই হত্যাযজ্ঞ মামলার প্রথম রায় ঘিরে ট্রাইব্যুনালে জড়ো হচ্ছেন শহীদ পরিবারের সদস্যরা। ন্যায় বিচার প্রত্যাশা। 10 পয়েন্টে বড় স্ক্রিনে দেখানো হবে রায় ঘোষণা। আগুন বোমাবাজিতে আতঙ্ক, বেশ কয়েকটি গাড়িতে অগ্নিকাণ্ড, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ। বিমানবন্দর, রেল স্টেশনে, ট্রেনে অভিযানে আগ্নেয়াস্ত্র ও ককটেল উদ্ধার। শেখ হাসিনার অপরাধের যথাযথ শাস্তি হলে দৃষ্টান্ত হয়ে থাকবে বললেন রিজভী। লুটপাটের টাকা থেকে আসছে নাশকতার অর্থের যোগান। এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত নির্বাচন কমিশন, বললেন সিইসি। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা না পেলে সম্ভব নয় সুষ্ঠু নির্বাচন। সময় সংবাদের সঙ্গে আছে আমি মাহদি ইসলাম ধ্রুব। জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা কিছুক্ষণ পর। সকালে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। ঐতিহাসিক এই রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও বার্তা সংস্থা রয়টার্স। এছাড়া ট্রাইব্যুনালের ফেসবুক পেজ থেকেও সরাসরি দেখানো হবে। পাশাপাশি ঢাকার 10টি পয়েন্টে দেখা যাবে বড় পর্দায়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আদালত প্রাঙ্গণ সহ রাজধানী জুড়ে রাখা হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এদিকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের খালাস পাওয়ার আশা করছেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন। ভালোভাবে বিচার হয়েছে বলে আমি মনে করি। আমি তো সবসময় আশা করি আমার আসামি খালাস পান। এটা আমার আশা, এটা আমার প্রত্যাশা, এটাই স্বাভাবিক কথা। আমার তো থাকতেই হবে। এটা হৃদয় থেকেই বলতেছে। আমি একজনের জন্য এত মাস ধরে মামলা করেছি, তা সে যদি খালাস পায় তা আমার সাথে খুশি আর কি হবে। ওনারা তো ওনাদের কথা বলবি, আর আমি আমার কথা বলবো, এটাই স্বাভাবিক কথা। বিচার বিবেচনা করবে মাননীয় ট্রাইব্যুনাল। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ হোসেন এবং নিরাপত্তা পরিস্থিতি জানাতে হাইকোর্ট এলাকায় আছেন আতাউর কাউসার, ধানমন্ডিতে আছেন সহকর্মী মাসুদুর রহমান এবং বিমানবন্দর এলাকায় আছেন সহকর্মী রায়দুল শুভ। সরাসরি শুরুতেই যাচ্ছি আফজালের কাছে। আফজাল, জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল আল মামুনের রায় ঘোষণা কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আমরা গতকালকে জেনেছিলাম বা রেজিস্ট্রার অফিস থেকে জানানো হয়েছিল যে আজকে সকাল 11টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বসবে এবং এরপরে রায় ঘোষণার প্রক্রিয়া শুরু করবেন। কিন্তু 11টার দিকে আমরা যতটুকু জানতে পারলাম বা আমাদেরকে যতটুকু জানানো হলো যে 11টা নয় 12টায় থেকে রায় ঘোষণা শুরু হবে এবং সেটি আর অল্প কিছুক্ষণের মধ্যেই সেটি শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। আর এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাসে প্রবেশ করেছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং তার সঙ্গে দুজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, তারাও কিন্তু ট্রাইব্যুনালে প্রবেশ করেছেন। একই সঙ্গে প্রসিকিউশনের টিম, চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম সহ তার যে টিম রয়েছে সেই টিম তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাসে প্রবেশ করেছেন এবং চৌধুরী আব্দুল আল মামুন, এই মামলার একমাত্র আসামি থেকে যিনি রাজসাক্ষী হয়েছেন চৌধুরী আব্দুল আল মামুন, তাকেও কিন্তু ট্রাইব্যুনালের হাজতখানা থেকে এজলাসে নেওয়া হয়েছে। এবং আমরা দেখেছি যে আজকে রায় ঘোষণাকে কেন্দ্র করে শুধুমাত্র আইনজীবী এই রায় নয়, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের সদস্যরাও কিন্তু ট্রাইব্যুনালে এসেছেন রায়টি শোনার জন্য। একই সঙ্গে জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন, যারা এক পা হারিয়েছেন, অনেকেই অন্ধ হয়ে গেছেন, এরকম বেশ কয়েকজনকে আমি দেখেছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তারা রায় শোনার জন্য উপস্থিত হয়েছেন। এবং আসাদুজ্জামান খান কামালের কে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার আদেশ দিয়েছিল, কিন্তু তারা হাজির হননি। এরপরে তাদের বিরুদ্ধে আবার ওয়ারেন্ট জারি করা হয়, তারপরেও তারা হাজির হননি। এরপরে তাদের অনুপস্থিতিতেই বিচারটি শুরু করা হয় এবং যদিও তাদের পক্ষ থেকে আইন অনুযায়ী যেই অপরাধের সাজা মৃত্যুদণ্ড অর্থাৎ যাবজ্জীবন সাজা রয়েছে, সেই সব অপরাধের যদি কোনো আসামি পলাতক থাকেন তাহলে তাদের পক্ষে আইনজীবী নিয়োগ করতে হয়। সেই বিধান মেনেই শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ করা হয় এবং তিনি এই মামলার শুনানি করেছেন। এবং তিনি যতটুকু বলেছেন আমাদেরকে যে তার
নানা সীমাবদ্ধতা ছিল। সীমাবদ্ধতা এই অর্থে ছিল, যদি আসামিরা দেশে থাকতেন, আসামিরা যদি বিচার ফেস করতেন, তাহলে তাদের তরফ থেকে বেশ কিছু ডকুমেন্ট তারা পেতেন। কিন্তু যেহেতু আসামিরা পলাতক রয়েছেন, সেই সুযোগ সুবিধাটুকু তিনি পাননি। শুধুমাত্র প্রসিকিউশনের কাগজপত্র নথিপত্রের উপর ভিত্তি করে তাকে সাক্ষী বলেন, জেরা বলেন, যুক্তিতর্ক সেগুলো উপস্থাপন করতে হয়েছে। সেই কারণে এটি তিনি সীমাবদ্ধ হিসেবেই দেখছেন। তারপরেও তিনি প্রত্যাশা করছেন যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল খালাস পাবেন। এবং প্রসিকিউশন এই মামলায় 54 জনের সাক্ষ্য ট্রাইব্যুনালে নিয়েছে এবং 4টি অডিও, যে অডিওগুলোতেই শেখ হাসিনা কিভাবে ছাত্র জনতার আন্দোলন দমনের লেথাল উইপেন ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন, কিভাবে হেলিকপ্টার ব্যবহার করতে বলেছিলেন, কিভাবে ড্রোন দিয়ে ছবি নিয়ে ছাত্র জনতার জমায়েত চিহ্নিত করে সেখান থেকে উপর থেকে হেলিকপ্টার দিয়ে বোম্বিং করা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা, সেই বিষয়গুলো কিন্তু এই সাক্ষ্য প্রমাণে প্রসিকিউশন তুলে ধরেছেন। এবং প্রসিকিউশনের শুধুমাত্র যারা আন্দোলনে আহত হয়েছেন সেই রকম সাক্ষী নয়, এর বাইরে শহীদ পরিবারের স্বজনরা সাক্ষী দিয়েছেন, অনেক সাংবাদিক, গণমাধ্যম কর্মী তারাও কিন্তু সাক্ষী দিয়েছেন। এবং যে ময়নাতদন্তকারী চিকিৎসক বলেন, ব্যালাস্টিক পরীক্ষা যারা করেছেন, অর্থাৎ যে বুলেটগুলো আহতদের শরীর থেকে উদ্ধার করা হয়েছে, সেই বুলেটের যারা পরীক্ষা করছেন তারাও কিন্তু সাক্ষী দিয়েছেন। সকল দিক বিবেচনা করেই প্রসিকিউশন থেকে বারবার যেটি আশা প্রকাশ করছেন, তারা প্রত্যাশা করছেন যে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি তারা প্রত্যাশা করছেন। যদিও আসামি থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী আব্দুল আল মামুনের সাজার কোনো আবেদন প্রসিকিউশন করেনি। কারণ হচ্ছে, তিনি যেহেতু আসামি থেকে রাজসাক্ষী হয়েছেন, তিনি আগেই দায় স্বীকার করেছেন এবং তিনি নিজে যে অভিযুক্ত সেটিও তিনি আদালত স্পষ্টভাবে বলেছেন। একই সঙ্গে তিনি দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন, শহীদ আহতদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন, ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চেয়েছেন চৌধুরী আব্দুল আল মামুন। এবং ট্রাইব্যুনাল যদি মনে করেন চৌধুরী আব্দুল আল মামুন যে জবানবন্দি দিয়েছে সেই জবানবন্দি সত্য এবং সেই জবানবন্দিতে সত্য উন্মোচিত হয়েছে, তাহলে ট্রাইব্যুনাল চাইলে তাকে সাজা মওকুফ করতে পারেন বা ট্রাইব্যুনাল চাইলে তাকে মুক্তি দিতে পারেন। এইটি নিয়ে বা এই বিষয়টি চূড়ান্তভাবে ট্রাইব্যুনালের উপর ছেড়ে দিয়েছে প্রসিকিউশন। বাকি দুইজনের সাজা তারা চেয়েছেন, শুধু সাজাই চাননি, এই দুইজনের যে স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে সেই সম্পত্তিগুলো বিক্রি করে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ারও একটি আবেদন প্রসিকিউশনের রয়েছে। সেই আবেদনের বিষয়েও আজকে ট্রাইব্যুনাল রায় দিবেন, এমনটাই কিন্তু প্রসিকিউশনের তরফ থেকে প্রত্যাশা করছেন। আর যেটি বলে রাখি যে জুলাই গণ অভ্যুত্থান চলাকালে যে 1400 জন শহীদ হয়েছে এবং যে প্রায় 30,000 মানুষ ছাত্র জনতা আহত হয়েছে, অ্যাটর্নি জেনারেল আগে যখন যুক্তিতর্ক উপস্থাপন করছিলেন তিনি বলছিলেন, যদি এই আসামিদের সর্বোচ্চ শাস্তি না দেওয়া হয় তাহলে জুলাই যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের সঙ্গে অবিচার করা হবে। এখন অ্যাটর্নি জেনারেল আদালতে উপস্থিত আছেন, রায়টি ঘোষণা হওয়ার পরে আমরা তার প্রতিক্রিয়া জানব। যদি এরপরে আমরা বলতে পারবো যে আসলে রায়টি কি হয়েছে এবং সাধারণ মানুষ বা জুলাই আন্দোলনের শহীদ যারা এই ছাত্র জনতা আহত হয়েছেন তাদের আসলে প্রতিক্রিয়া আমরা রায় ঘোষণার পরে জানতে পারবো। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। আর ট্রাইব্যুনালের বাইরে রয়েছেন আমাদের সহকর্মী শফিকুজ্জামান রুবেন, তার কাছ থেকে সেখানকার অবস্থা জানবো। বহুল প্রত্যাশিত এবং প্রতীক্ষিত যেই রায়, সেই রায় কিন্তু কিছুক্ষণ পরেই ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। আপনারা জানেন যে এই দিনটি কিন্তু ধার্য করা হয়েছিল এই জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সময় যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ সে সময়ের আইজিপি, যদিও আইজিপি তিনি কিন্তু রাজসাক্ষী, সুতরাং বলা যায় যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের জন্য পুরো জাতি অপেক্ষা করছে এবং সে রায় প্রত্যাশিত। সকলেই যেটা বলছেন, যারা আহতদের স্বজন এসছেন, আহতরা এসছেন, নিহতদের স্বজন এসছেন, সকলের প্রত্যাশা সর্বোচ্চ যাতে সাজা হয় মৃত্যুদণ্ড এবং সেটা দ্রুত কার্যকরের ব্যবস্থা যাতে করা হয়। আমরা সকাল থেকে দেখছি যে এই রায়কে ঘিরে প্রত্যাশিত যে জনতা তারা কিন্তু এই আদালত চত্বরের অপেক্ষা করছেন এবং সকলের চোখে মুখে এক ধরনের দেখা গিয়েছে যে অপেক্ষার প্রহর এবং প্রত্যাশা জায়গা হচ্ছে যে এরকম
নারকীয় হত্যাযোগ্য ক্ষমতার আস্ফলনে কেউ যাতে সে দেশের নাগরিকের উপর এরকম নিপীড়ন নির্যাতন হত্যা বর্বরতা চালাতে না পারে, সেজন্য এই রায় অত্যন্ত জরুরি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরো জাতিকে মেসেজ দেওয়ার জন্য, যাতে ক্ষমতাকে কেউ কখনোই কুক্ষিগত করে যাতে হত্যাযোগ্য চালাতে না পারে। সেজন্য সর্বোচ্চ শাস্তির দাবি তারা করছেন, প্রত্যাশা করছেন যে অবশ্যই ন্যায় বিচার তারা পাবেন এবং যারা আহত, যারা নিহত স্বজন সকলেই কিন্তু এই ট্রাইব্যুনাল থেকে শুরু করে আদালতের আশেপাশে রয়েছে এবং অনেকে যারা সাক্ষী তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন। অনেকের সাথে আমরা কথা বলেছি, যখন তারা আসেন তাদের প্রত্যাশা জায়গা একটাই, সেটা হচ্ছে সর্বোচ্চ শাস্তি ঘোষণা আসবে, সেই ঘোষণা নিয়েই তারা ফিরবেন। তাদের যে কষ্ট, তাদের যে স্বজন হারানোর বেদনা, এখনও অনেকে যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন, সেটা ফিরে তো পাবেন না, কিন্তু সেখানে কিছুটা লাঘব হবে। সেই রায় কিছুক্ষণ পরেই হয়তো বা আসবে এবং সন্তুষ্টিমূলক রায় আসবে, সকলের এই প্রত্যাশা। সব মিলিয়ে এই ছিল আদালত চত্বর থেকে। আমার কাছে এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী ঠিক বাইরে রয়েছেন, আতাউর কাউসার, তিনি জানাবেন সেখানে কি পরিস্থিতি। রায়ের এবং মামলার বিস্তারিত জানিয়েছিলেন আমার সহকর্মী আফজাল হোসেন, এবং বাইরে শফিকুজ্জামান রুবেল ছিলেন। তিনি জানিয়েছিলেন এই মামলাটি নিয়ে আসলে যারা ভুক্তভোগী বা শহীদ পরিবারের সদস্যরা যারা রয়েছেন, যারা এ ধরনের ঘটনায় আহত হয়েছিলেন, তাদের সকলের এই রায় ঘিরে প্রত্যাশা কী। তো এটি একটি স্পর্শকাতর মামলা। আমি এর আগেও জানিয়েছি যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনি এই মামলার অন্যতম একজন আসামি, এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও এই মামলার অন্যতম একজন আসামি, এবং আরও একজন অন্যতম আসামি ছিলেন যিনি পরবর্তীতে রাজসাক্ষী হয়েছেন, তিনি সাবেক আইজি পুলিশের, তিনি আব্দুল্লাহ আল মামুন, যার এই সবাই আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, যাদের হাতে আসলে আমাদের এই যাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ব্যক্তিরা, সেই ব্যক্তিদের বিরুদ্ধে একটি মানবতা বিরোধী অপরাধের মামলা হওয়া এবং সেই মামলার রায় ঘোষণা করা অত্যন্ত গুরুত্ব বহন করে, এবং যার কারণেই আজকের এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এবং একই সাথে সাবেক প্রধানমন্ত্রী তিনি যে দলের বাংলাদেশ আওয়ামী লীগের কাছেও বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার প্রেক্ষিতেই কিন্তু তারা খুব সংক্ষুব্ধ হয়ে শাটডাউন কর্মসূচি নিয়েছেন যে রায় ঘোষণার পরে হয়তো পরিস্থিতি কিছু খারাপ হতে পারে, বা যারা সংক্ষুব্ধ হবেন এই রায়ে ধারণা করছেন, বা যারা এই যে গণ অভ্যুত্থানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, গণ অভ্যুত্থান চলাকালীন তৎকালীন সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডে এবং তাদের যে নির্যাতন, হামলা, এ ধরনের ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা কিন্তু আশা করছেন যে সর্বোচ্চ শাস্তি পাবে যারা অভিযুক্ত তারা। তো যেহেতু তারা সর্বোচ্চ শাস্তির আশা করছেন, কাজেই সেই সর্বোচ্চ শাস্তি আবার তাদেরকে দেয়া হলে যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, তারা কি ধরনের সংক্ষুব্ধ হন, তারা সংক্ষুব্ধ হয়ে পরবর্তীতে কি ধরনের কর্মসূচি তারা দেন, বা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বা কি হয়, সেটি নিয়েও কিন্তু আশঙ্কা রয়েছে। অর্থাৎ রায় ঘোষণার পরেও একটি বড় আশঙ্কা থেকে যায় যে রায় ঘোষণার প্রেক্ষিতে যারা সংক্ষুব্ধ হচ্ছেন তারা পরবর্তীতে কোনো ধরনের হামলা করে কিনা বা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে কিনা। সে কারণেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু আসলে রায় ঘোষণার পরপরই তাদের যে অবস্থান সেটিকে যে তারা শিথিল করে ফেলবেন বিষয়টি তা নয়, সেটি তারা অব্যাহত রাখবেন এমনটি তারা বলছেন, এবং তারা বলছেন যে রায় ঘোষণার পরেও তাদের এই চেষ্টা অব্যাহত থাকবে। তো বিমানবন্দর এলাকার কথা যেটি বলছিলাম, যে সেখানে সেনাবাহিনী তল্লাশি অভিযানও চালিয়েছে, এবং আমরা দেখেছিলাম ককটেল উদ্ধারের ঘটনাও ঘটেছে। সেখানকার খবরাখবর আমরা জানবো আমাদের সহকর্মী রাইদুলের কাছ থেকে। রায় পড়া শুরুর পর থেকে শুধু আদালত প্রাঙ্গণই নয়, আমরা দেখতে পেয়েছি যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 1, 2, 3 নম্বরের টার্মিনাল সহ যে নতুন টার্মিনালটি হচ্ছে 3 নম্বর টার্মিনাল, সেটিতেও কিন্তু এক প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে বিশেষ নিরাপত্তার জন্য। এই মুহূর্তে যদি কথা বলতে যাই, যে যত সময় যাচ্ছে তত যেন নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হচ্ছে পুরো সামগ্রিক পুরো বিমানবন্দর সহ আশপাশে যে সকল সংশ্লিষ্ট এলাকাগুলো রয়েছে সেগুলো। বিশেষ করে তৃতীয় টার্মিনাল যেটি রয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের, সেই বিমানবন্দরের তৃতীয় টার্মিনালকে ঘিরে একটু বাড়তি নিরাপত্তা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে, এবং বিশেষ করে পুলিশের পক্ষ থেকে, বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে কিন্তু এখানে
অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এমনটা যেমনটা বলছিলাম যে সেদিকে আসলে আদালত প্রাঙ্গণে সেখানে রায় পড়া হচ্ছে, এদিকে টিএসসিতেও দেখা যাচ্ছে সেই রায়টি কিন্তু সাধারণ মানুষরা কিন্তু সেই স্ক্রিনে দেখছে স্বচক্ষে যে ভেতরের আদালতের কার্যক্রমটা কিভাবে পরিচালিত হচ্ছে, কি মামলায়, কি দায়ে, কি অভিযোগে, কিভাবে আসলে পর্যন্ত সব কিছু কিন্তু এই বিষয়গুলো সম্পর্কিত করা হচ্ছে। আমরা যদি আবার বলতে চাই যে এই যে রায় পড়ার কথা, আমি দুঃখিত এটাকে বলছিলাম, সেই রায় পড়ার বিষয়টি কিন্তু এখনও শুরু হয়নি। তো এর আগে কিন্তু নিরাপত্তাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই জোরালো করে রেখেছে বলে আমরা দেখতে পেয়েছি এবং জানতে পেরেছি। সব কিছু মিলিয়ে আমার কাছে বিমানবন্দরের এলাকা থেকে এই ছিল আমার কাছে সবশেষ। আমরা একটু যেতে চাই ধানমন্ডি এলাকায়। ধানমন্ডিতে আছেন আমাদের সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, থেকে এখন পর্যন্ত ধানমন্ডিতে পরিস্থিতি একই রকম। ঢাকা কলেজের পক্ষ থেকে একটি বিশাল মিছিল নিয়ে এই ধানমন্ডি 32 নম্বরের যে প্রধান ফটক, সেই প্রধান ফটকের সামনে এসে জড়ো হয় এবং পুলিশের পক্ষ থেকে তাদের বাধা দেওয়া হয়। যখন তাদের বাধা দেওয়া হয় তখন থেকেই তারা এভাবেই স্লোগানে পুরো ধানমন্ডি এলাকা মুখরিত করে রেখেছেন এবং বারবারও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন এখানে তাদের সাথে নেগোসিয়েশনের কথা চেষ্টা করছেন এবং তাদের ভেতরে বুলডোজার নিয়ে প্রবেশের জন্য যে অনুমতি সেটি নেওয়ার জন্য তারা বারবারও চেষ্টা করেছেন। এখানে আছেন রমনা বিভাগের এই ধানমন্ডি 32 নম্বর রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম। তিনি বারবারও ছাত্রদের সাথে কথা বলেছেন এবং বোঝানোর চেষ্টা করেছেন যে তারা আসলে ভেতরে প্রবেশ করতে দেওয়ার কোনো অনুমতি এখন পর্যন্ত তারা পাননি। তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে তারা চেষ্টা করছেন এবং এখানে যারা আছেন ছাত্ররা তারা এটি বলছেন যে যতক্ষণ পর্যন্ত তারা ঢুকতে না পারবেন ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে যাবেন না। কিছু শিক্ষার্থীকে আমরা দেখেছি যে বুলডোজার ঢুকতে না পারলেও কিছু শিক্ষার্থী এখানে এসে বসে পড়েছেন এবং তারা বলেছেন যে যতক্ষণ পর্যন্ত না তারা এখান থেকে এই বুলডোজার দিয়ে প্রবেশ করাতে পারবেন বা যতক্ষণ পর্যন্ত তারা বুলডোজার ভেতরে ঢুকিয়ে ভাঙতে না পারবেন ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে যাবেন না। এখানে এসেছেন বা কেনই তারা এই ধানমন্ডি 32 নম্বর ভাঙতে চান সেই বিষয়টি তারা বারবারও বলার চেষ্টা করেছেন। এই যে তাদের যে এই পরিস্থিতি এবং একটি উত্তেজনাকর পরিস্থিতি এখানে বিরাজ করছে এবং দুই পক্ষ শক্ত অবস্থানে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের আরেক সহকর্মী রয়েছে কামরুল হাসান, আমরা একটু তার কাছে যেতে। কামরুল, কি দেখছেন আসলে টিএসসিতে? জুলাই গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে গণহত্যা চালিয়েছেন, অর্থাৎ যার নির্দেশে গণহত্যা চলেছে, সেই মানবতা বিরোধী অপরাধের যে মামলা, সেই মামলার কাঙ্ক্ষিত রায়টি আজকে ঘোষণা হতে যাচ্ছে। আর সেই রায়কে ঘিরে ইতিমধ্যেই সারা দেশের জনতার মাঝে একটি উৎসুক জনতার মাঝে বেশ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পায়রা চত্বরে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে একেবারে সর্বস্তরের জনগণ অংশ নিয়েছেন এবং তারা পেছনে যে জায়ান্ট স্ক্রিনটি রয়েছে ঠিক সেই জায়ান্ট স্ক্রিনে তারা যে আজকে যে রায়ের যে কার্যক্রম, সেই রায়ের কার্যক্রম সরাসরি দেখার অপেক্ষায় আছেন এবং তারা প্রত্যাশা করছেন যে জুলাই গণ অভ্যুত্থানে 1400 মানুষকে হত্যা, প্রায় 30,000-এরও অধিক সময় যদি না হয়, আপনারা জানেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে। সেই নির্বাচনের মাধ্যমে যারাই ক্ষমতায় আসবেন, সেই ক্ষমতায় যারা আসবেন তারা যেন এই যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার যে পদক্ষেপ, সেই পদক্ষেপটুকু নেন এবং তাকে ফিরিয়ে এনে যদি আজকে তার ফাঁসির রায় হয় সেই রায় কার্যকরে ভূমিকা রাখেন। তো এই ছিল পায়রা চত্বর থেকে আমার কাছে সবশেষ তথ্য। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আসলে এখানে যে আগত যারা আছে তারা স্লোগান দিচ্ছে এবং একটু জানিয়ে রাখি আজকে পায়রা চত্বরে যে কার্যক্রম, যে বিচার কার্যক্রম সরাসরি প্রদর্শনী যে ব্যবস্থাটি করেছে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ ডাকসুর পক্ষ থেকে এই আয়োজনটুকু করা হয়েছে এবং এখানে ডাকসুর May it please your lordships. My lord, in this item we are, on behalf of the prosecution, we are here for receiving the judgment. And I beg your lordships very kind permission as per section 9A2 for broadcast of the session, my lord. Including dais? No, excluding the dais. Much obliged, your lordships.
much awaited judgment. Before incepting reading out the judgment, I want to extend thanks to the investigation team headed by co-coordinator for the conducting of the strenuous job. They have done a very tough job, I will say, the investigation team. And I like to mention of Mr. Alamgir, investigating officer, and Mr. Joha, and other members of the investigation team. Many thanks to them. Thanks to my bench officers, assistant bench officers, and those who operated our devices and machineries, including Mr. Meher. He has done a lot in the preparation of the judgment. I also like to extend thanks to my registry, to all the staff, and to the respected journalists who have been working very hard to collect the information of this tribunal during the last a long period. And we are very much thankful, grateful to the members of the martyrs and those who have been injured, who have lost their eyes, their skulls, their nose, teeth, legs, hands, handicapped. In spite of being handicapped, they attended the court. They deposed in the court, and they assisted in the running of the trial of the case. We are thankful to our police personnel and all other security staff, BGB, Metropolitan Police, and all others. And many thanks to those who have come to depose in the court. And very much thankful to the prosecution. The learned prosecutor, Mr. Mizanul Islam, Mr. Ghazi Manoarul Hussain. They played a substantial part in the trial. And I will mention the other names of the prosecutors who have also contributed to some extent from time to time during the proceeding of this case. And they are Mr. Sultan Mahmood, Mr. Shahidul Islam Sardar, Mr. Farooq Ahmed, Mr. Abdullah Al Numan, Mr. Abdul Sattar, Mr. Mamun Rashid, MD Hassanul Banna, SM Moinul Karim, Mr. Saikul Mahdi, Mr. Tariq Abdullah, Mr. Saimum Raja, Mr. Tasmirul Islam, Mr. Tanbir Hussain Joha. Our thanks to all our staff, whose names I could not mention by this time. Our heartfelt thanks to the learned Attorney General, who have attended the trial at the inception and at the conclusion. Over and above, our thanks from the core of our heart to Mr. Tajul Islam, the learned Chief Prosecutor, for playing the part of excellence
are thankful to all others. Thank you all. Now let us say something about. I am sorry. I am very much sorry. Our sincere thanks to the learned defense lawyers, particularly the learned State Defense Lawyer Mr. Amir Hussain. Many people will say many things, but he has done a lot. And he, in our view, in our estimation, to the best of his possibility, he played the exact role he was supposed to, and that we expected. Thanks to him again. And if anyone is left, sorry that we do not by this time recollect. Our thanks to the Learned Attorney General again for his kind presence. We are sorry for being late because many things are connected in the preparation of the judgment. This is a very big matter. For the last couple of days, we could sleep very little, and we had to work continuously for 10 to 12 hours every day. So, anyway, this is our job, but all of you are waiting. You have participated in many ways. Thanks to you all. Now let us discuss something about the judgment. I want to give an idea of the judgment. The judgment comprises 453 pages. And it consists of 6 parts. The first part includes the index, description of the prosecutors, learned prosecutors and the learned defense counsels, introduction of the accused, origin and object of the tribunal, jurisdiction of the tribunal. Article 7 of the Rome Statute, which is the basis of trial of our tribunal. Elements of the crime against humanity. We are trying the offense, we are holding trial of the crime against humanity. So, elements of crime against humanity, these are enunciated by the Rome Statute and being followed and exercised by the International Criminal Court and other international tribunals. We are also following the Rome Statute as well as our law, and particularly the elements as enshrined therein. And elements of superior command responsibility. In such cases, superior command responsibility is bulkily involved, and that's why we have to have regard to this aspect as well. And we have stated the standard of the tribunal. That is, we compare the standard of this tribunal with the standard of the other international tribunals as well as the International Criminal Court. And we have said about the trial procedure, Part 2, pre-trial proceedings, Part 3, prosecution story and defense case. We have stated about learned chief prosecutor submission on charge, learned state defense counsel's submission on charge, thereupon decision on charge, and then we have given the description of evidences in Part 4. In Part 4, we have also given an account of the testimonies of the prosecution witnesses. In Part 5, we have given the illustration of the evidences, that is the discussion of the evidences. Used arms and ammunitions. We have given an account of the used arms and ammunitions. We have given a description, we have discussed about the telephonic conversations of accused Sheikh Hasina with
a number of persons from time to time. We have discussed and extracted the reports of daily newspapers concerning the issues of this case, reports of United Nations Human Rights Commission, reports of Odhikar, another Human Rights Commission, reports of Human Rights Watch, and Globe Institute, and so on. We have discussed about the videos of the occurrences which have been displayed in the tribunal. And we have described the extent of cruelty administered upon the victims who have died and who have been seriously injured and lost their vital organs of the body. And we have talked about seized alamots. We have given account of the murders, number of murders, in accordance with the Gazette notifications published by our government and in accordance with the reports of United Nations Human Rights Commission and other organizations. In this context, I want to say that the exact report of martyrs or the victims or the sufferers or the injured persons or those whose whereabouts could not be traced, this is quite natural. You will understand that since our liberation war in 1971, still we could not finalize the list of martyrs, the list of freedom fighters, list of the war criminals and others. So there are lists, but it varies. So it's a timely matter. It may vary. Somewhere you will find the figure 800, somewhere 1000, somewhere 1400. So substantial amount of the protesters have been killed. This is the fact. We have described the police messages and directions passed from the high-ups to the downwards for doing the needful to control the protesters, curfew orders. Then in part 6, we have described, we have given an account of the learned Chief Prosecutor's arguments, the points of arguments, pertinent points of arguments have been described. We have also described the pertinent points of arguments raised by the learned State Defense Council. Thereafter, we have given an account of our observations and inference. And finally,